সাংবাদিকতা করতে গিয়ে আলাপ হলো ঋত্বিক ঘটকের ছেলে শ্রীমান বিদ্যমান ঘটকের সঙ্গে। আমি ওনার ওপর লিখলাম এবং বললাম আপনার সঙ্গে কাজ করতে চাই। মতিনন্দী নাম শুনেছেন? মতিনন্দীর মতো সাংবাদিক যিনি উপন্যাস লেখেন এবং অজয় বসুর মতো কমেন্ট্রিকার। ঘটনাচক্রে সবই আমার হয়েছিল, কিন্তু আমি যেরকমভাবে চেয়েছিলাম সেরকমভাবে হয়নি। আজকের যিনি বিরোধী নেতা সেই শুভেন্দু অধিকারীর বাড়িতে এক রাত তুলেছিলাম। কথা ছিল যে শুভেন্দু প্রফেসর জোগাড় করবো, আমি ছবি করবো। ভাগ্যিস আমার কাছে মোবাইল ছিল না, তাকে শুভেন্দু সেদিনই পাগল করে দিল। সঞ্জয় ভট্টাচার্য প্রখ্যাত গায়ক, তার উপরে ডকুমেন্টারি করেন শুভেন্দু রায় বলে একজন। আমি ছিলাম সহকারী। রামজি ফিল্ম সিরিজে দুম করে আমাকে ডাকলে এবং জয়েন করবো আমি, এটা আমার স্বপ্নের অতীত ছিল আর কি। অদ্ভুত না, রূপকথার আমার দিক বদল হয়ে গেল। আমার কিছু করার নেই, মানে সেই চাইল্ড অফ ডেস্টিনির মতো। আমরা যেটা জানি এখন ইদানিং এটা শুরু হয়েছে কিছু ক্ষেত্রে যে অনেক পরিচালক চিত্রনাট্য না নিয়ে ইম্প্রোভাইজেশন করছে। না নিয়ে মানে চিত্রনাট্য না লিখে ইম্প্রোভাইজেশন, আচ্ছা, মানে কোনো সিরিয়াল বলুন বা সিনেমার ক্ষেত্রে বা শুটের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে কি এটা মানে শিল্পীদের স্বাধীনতা বাড়াচ্ছে নাকি গুণগত মানের দিক থেকে একটু কমে যাচ্ছে? সেই প্রথম ঋত্বিক ঘটক করতেন তো স্ক্রিপ্টটা মাথায় রাখতো। শোনা যায়, আমি সত্যি মিথ্যে জানি না, অনেকের মুখ থেকে শুনেছি ঋত্বিক ঘটকের ছেলেও প্রডিউসারকে তো করতে হবে। প্রডিউসারের কাছে গেছি, প্রডিউসার বলেছেন তাহলে আপনি চিত্রটা শোনান। অ্যাসিস্ট্যান্টকে নিয়ে গেছে ঋত্বিক ঘটক, খাতা বার করে ধরো ওখানে বসে আছে অ্যাসিস্ট্যান্ট, এখানে প্রডিউসার তো করে শোনাবে। প্রডিউসার খুশি হলো, ঠিক আছে এটা তাহলে আমার কাছ থেকে শুরু করবো। কেটে গেল। বাইরে চলে আসার পর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলছে ঋত্বিকটা আপনি স্ক্রিপ্টটা করে ফেললেন, এই যে বললেন কাল সন্ধ্যাবেলা তো বললেন হয়ে গেল এত বড় স্ক্রিপ্ট। ঋত্বিক বলছে গ্রেট, এগুলো দেখা যায় সাদা পাতা, পুরোটাই তার মাথার মধ্যে আছে। নাম্বার ওয়ান, ইম্প্রোভাইজেশন তো বাচ্চা জিনিস। এইবার তুমি ধরো, তুমি যে প্রশ্নটা করলে সিরিয়ালের ক্ষেত্রে হয়, আমি সিরিয়াল লিখেছি বলে আমি জানি এটা হয়। সিনটিন যাই থাকুক কেমন, ধরো এলো না আজকে, পাত্রদাত্রী এলো না, তখনই স্ক্রিপ্ট লিখে চেঞ্জ করে দিতে হবে যে পাত্র অস্ট্রেলিয়ায় কাজে চলে গেছে অন্যতম, যতদিন না ফিরছে ওরকম ভাবে জেনে নিয়ে অর্গানাইজ করে দেবে। মানে স্ক্রিপ্ট আবার আগে পাঠানো হয়ে গেছে, কিন্তু খবর যখন পেলাম তখন চেঞ্জ করতেই হবে, তখন ওইভাবে চেঞ্জ। তার মানে কি, যারা যারা রেডি হয়েছিল হলো না, এটা একটা ইম্প্রোভাইজেশন। আর একটা ইম্প্রোভাইজেশন হচ্ছে তোমার মাল্টি ক্যাম্প শুটিং হচ্ছে, হালকা টাচ আপ, আউটডোর শুটিং, একদম রিয়েল লোককে রিয়েল লোকেশনে নিয়ে গিয়ে শুটিং, এবং অভিনেতা অভিনেত্রী নয়, তাদেরকে আমি দৃশ্য বুঝিয়ে দিতাম। এটা কিউ লাইন থাকলো স্ক্রিপ্টের, কিন্তু ডেড ওয়াইজের কোরআন আমি বলে দিলাম তোমরা আবার নিজেদের মতো করে বলো আর কি। স্পট বলো, স্পট বলছে তিনটে ক্যামেরা তিনটে শুট করছে, যেমন অনলাইন এডিট গুলো একটা হয়, মানে তিনটে অ্যাঙ্গেল তো এরকম ভাবে এডিট করে যাচ্ছে, হলো সেটা অফলাইন এডিট হবে। কোনটা মানে অভিনয় আর কোনটা নয় তুমি বুঝতেই পারবে না, কারণ ফিল্ম অ্যাক্টিং মিনস নো অ্যাক্টিং, এটাও একটা হয়। আর যদি কোনো ইম্প্রোভাইজেশন হয়, যে কোনো ভালো ছবির ক্ষেত্রেই এই চেঞ্জটা চলতেই থাকে একদম। মানে অনেকে বলেন যে এডিট অব্দিই চলতে থাকে, কারণ শুটিং পর্যন্ত চললো, এডিটে ধরো একটু দূরের মানে মিড লং দৃশ্য আছে, ঠোঁট দেখা যাচ্ছে না, এরকম তাকালো, আমি এমন ভাবেই কিছু জিনিস লিখে দেবো যেটা ওইটার সঙ্গে ম্যাচ করে যাবে, সেটাও ওয়ান কাইন্ড ইম্প্রোভাইজেশনই। হ্যাঁ, ফলে সেটাকে তো খারাপ বলা যাচ্ছে না কোনো অর্থে। এটা হচ্ছে আমার বক্তব্য, তোমার প্রশ্নের উত্তরে এটা হচ্ছে আমার বক্তব্য। মানে আমি এটা বলতে চাই যে এই যে আমি যেটা বলতে চাই যে স্ক্রিপ্ট লেখা বা স্ক্রিপ্ট পড়ে অভিনয় করা, মুখস্থ করে, সেটা না করে, মানে সেটা হচ্ছে না যে শুটগুলোতে, যে সিনেমা বা সিরিয়ালগুলোতে, এবং পরিচালক বলে দিচ্ছেন যে
তোমার এই হবে, তোমার শটটা এরকম হবে, তোমার আজকে ধরো জল হয়েছে, তো তুমি কিরকম ভাবে তোমার নিজের মনে হতো তুমি সেটা করো, তোমার যা ডায়লগ সে তো বলতেই হবে, কারণ বলতেই হবে। কেন? অ্যাক্টিং মানে যেটা সত্যি নয় আসলে, তুমি সেটাই তো করছো, মিথ্যাটাকে এস্টাবলিশ করছো। তুমি ধরো একটা 19 বছরের কলেজ ছাত্রীর অভিনয় করছো, সত্যি তুমি কলেজ ছাত্রী নও ব্যক্তিগত জীবনে, তোমার বয়স 19 নয়। ন্যাচারালি ধরো আমি একটা চোরের রোল করছি, আমি সত্যি চোর নই বাবা। অর্থাৎ এটা বিশ্বাসযোগ্যতার স্তরে পৌঁছে নিয়ে যেতে হবে। হ্যাঁ, অতএব এক্সপ্রেশনটা আমাকে ঠিকঠাক ধরতে হবে এবং ঠিকঠাকই ডেলিভার করতে হবে। বুঝতে পারছো? এইটা হচ্ছে ব্যাপার। আমরা 80-90 দশকে বাংলা সিনেমায় অনেক মন্দা দেখেছি এবং দক্ষিণে রিমেক এসছে সেই সময়, তো সেই টাইমটা কি করে 90 দশকেই যে দক্ষিণী রিমেক এসছে তা নয়, পরেই এসছে। কারণ 80-র দশকে তাও হিন্দি ছবি রিমেক টিমেক হতো, তো চক্রবর্তীরা বানাতো না। হ্যাঁ, শক্তি সামন্ত শুরু করেছিলেন 70 দশক থেকে। শত্রু রিলিজ করার পর এটা হয়নি, কিন্তু ভারত বাংলাদেশ ছবি হয়েছে 90 দশকে। বেশ কিছু বাংলাদেশি ছবি রিমেক বা বাংলাদেশি ফ্লেভারওয়ালা ছবি হয়েছে, বেদের মে জোৎস্না। হ্যাঁ, এই ধরনের ছবি হয়েছে। এখন 80-র দশকে উত্তম কুমার মারা যাওয়ার পর উত্তমের আনফিনিশ ছবিগুলো নিয়ে এডিট করে ওরা 82 সাল অব্দি চালালো। তারপর ধরে নাও এই 82 থেকে 84 কোনো ছবি লাগছে না, মানে সাহিত্য লাগবে না বোঝা যাচ্ছে না। যেটা বোঝা গেল, অঞ্জন চৌধুরী যখন শত্রু করলেন, মেগা হিট, অর্থাৎ বাংলা চলচ্চিত্রটা অক্সিজেন পেয়ে গেল। তারপর স্বপন সাহা, তারপর মতিউর রহমান পানু প্রমুখ, মানে আগে মতিউর রহমান পানু, তারপর স্বপন সাহা, এরা যে ছবি করলো বাংলা ছবি, একটা দিকবদল ঘটলো। এই কারণেও ঘটলো যে বামফ্রন্ট আসার পর পঞ্চায়েতি রাজ এবং অপারেশন বর্গা করার পরে গ্রামের মানুষের হাতে ক্রয় ক্ষমতা এলো এবং গ্রামের মানুষ নিজেদের সম্মানিত বোধ করল। অর্থাৎ গ্রাম দিয়ে যে শহর ঘেরা হলো, এবং গ্রামেই বেশি হল ছাড়া কলকাতা থেকে, এবং গ্রামের মানুষ দেখে তো, গ্রাম মানে জেলার কথা বলছে। এবং তখন শুরু হলো, মানে অঞ্জন চৌধুরী দেখালেন যে শুধু শহর কেন্দ্রিক গল্প নয়, গ্রাম কেন্দ্রিক গল্প, মানে মুখটা ফিরল শহর থেকে গ্রামের দিকে। ন্যাচারালি গ্রামের মানুষের চিন্তা ভাবনাটা এবার ছবির মধ্যে রিফ্লেক্ট হলো, তাদের সরল চিন্তা ভাবনা, একটু লাউ, যেহেতু যাত্রা দেখে তারা, হ্যাঁ, সেখানে কীর্তন হিট করে 500-600 বছর ধরে, সেই কীর্তনাঙ্গে সুর করা, দুষ্টের দমন শিষ্টের পালন, এগুলো এলো। হয়তো তুমি বলতে পারো মোটা দাগের এলো, কিন্তু এলো বলেই বাংলা চলচ্চিত্র তখন বন্ধ হয়ে যায়। এই 80-90 দশক আমরা বলি দি এজ অফ ডেকাডেন্স, অবক্ষয়ের এই সময়, বা আমরা এখন বলতে পারি অবক্ষয়ের সেই সময়। হয়েছে অনেক ছবি, সবগুলোই যে সফল হয়েছে তা নয়, কিন্তু যেহেতু বামফ্রন্ট ছিল এবং তারা গ্রামের মানুষ গ্রামকে গুরুত্ব দিয়েছিল, সেই কারণেও আরো এই ব্যাপারটা আর কি ঘটলো। এটাকে আমাদের শহরের অভ্যস্ত চোখ চট করে মেনে নেয়, কারণ কলকাতার যারা বুদ্ধিজীবী শ্রেণী বা যারা কি বলবো ওটাকে, মানে বুধমণ্ডলী আর কি, সারস্বত সমাজ, তারা এই ছবিগুলোকে গুরুত্ব দিল না। সেই মূল্যায়ন, অবমূল্যায়ন, পুনর্মূল্যায়ন ক্রস করে এসে এখন আমরা সেই অতিক্রান্ত সময়ের দিকে পেছনে ফিরে তাকিয়ে দেখি যে অঞ্জন চৌধুরীকে এবং তার শত্রুর অবদানকে বোধহয় আর মানুষ ভুলতে পারবে না, সেটা স্থায়ী হয়ে গেছে। বা বেদের মে জোৎস্না, ময়মনসিংহ গীতিকার আদলে তৈরি এই জিনিসগুলো, এর এখনো মূল্যায়ন অবমূল্যায়ন হচ্ছে সেই যুগের এই হিটের ছবিগুলো। পাশাপাশি ঋতুপর্ণ ঘোষরাও ছবি করছেন, বা উত্তরণ হচ্ছে ঋতুপর্ণ ঘোষের, অর্থাৎ দুটো ধারার মধ্যে একটু স্পষ্ট ফারাক হচ্ছে। নন্দন অ্যাপ্রিসিয়েশন শুরু হয়েছে 85 থেকে, নন্দন ইটসেলফ হয়েছে, তার নাম ছিল আর্ট ফিল্ম থিয়েটার। তো এখন ভালো সব ধরনের ছবি দেখানো হয়, মানে এখন আর অভিজাত শ্রেণীর মধ্যে চলচ্চিত্র সীমাবদ্ধ নেই, এখন হচ্ছে প্রান্তিক মানুষও ছবি দেখতে পারে, যে কারণে ফিল্ম ফেস্টিভ্যাল বিনা পয়সায় হয়।
যে চলচ্চিত্রের সচেতনতা যেতে পারে, শুধুমাত্র একদল এলিট তাদের হাতে যেন সেটা বন্দি হয়ে না যায়, এটাই প্রাথমিক উদ্দেশ্য ছিল তৃণমূল সরকারের। আর বামপন্থীরা মানুষের মানে সাধারণ মানুষ গ্রামের দিকে দৃষ্টি দেওয়ার ফলে ওই গ্রাম মানে যে ছবিগুলো শহর এবং গ্রাম দুটো ভাগে না ভাগ হয়ে যায়, এটা অদৃশ্য মেরুকরণ তৈরি করে, যেটা নতুন শতাব্দী এসে আস্তে আস্তে যেটা বলেছি আমি আগে যে মানে মাল্টিপ্লেক্স কালচার, ঝাঁ চকচকে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, কারণ হলিউডের টাইটানিক তৈরি হয়ে গেছে। ন্যাচারালি আমাদের এখানে প্রভাবটা দেরিতে পড়বে, ছোট করে পড়বে, আমাদের মতো করে পড়বে, ট্রায়াল অ্যান্ড এরার করে পড়বে, কিন্তু পড়বে, আশানুরূপ না হতে পারে, পড়েছে। অমরনাথবাবুদের ছবি যেগুলো, তেমনি আমার মনে আছে 2006 সালে একটা ওয়ার্কশপে গেছিলাম সেমিনারে, একটি চ্যানেলের এক সাংবাদিকের সঙ্গে, সেখানে গৌতম ঘোষ ছিলেন, যেমন রিঙ্গো ছিল, কানাইদে ছিলেন, কানাইদে সপ্তমদের ক্যামেরাম্যান। ওখানে বললো ডিজিটালই ভবিষ্যতের মাধ্যম, এবং ডিজিটাল মানে কি, ছবি হলো তো আমি আমার হাউস থেকে এরকম করে পাঠিয়ে দিলাম, এখন যেটা যায় একদম চলে যাবে ওটা ইয়ের কাছে, মানে তোমার ডিস্ট্রিবিউটার, হল, সেন্সার বোর্ড, মানে মেল পাঠালাম, চিঠি, আর ওটা পাঠিয়ে ফোন করে বলে দিলাম, ফোনও বললাম হোয়াটসঅ্যাপ করে বলে দিলাম, এখন ওটা সম্ভব। তখন বলা হচ্ছিল যে এরকম কি আমাদের হবে, হয়তো 10 বছর পরে হবে, সত্যি তাই হয়ে গেল। প্রথম থেকে প্রিন্টগুলো ছিল রুটির মতো দেখতে প্রিন্টগুলো, তারপরে হলো প্রিন্ট এবং চিপ, তারপরে প্রিন্ট অবসোলেট হয়ে গেল, শুধু চিপ, পেন ড্রাইভ, হ্যাঁ, সিডি, ডিভিডি, এইটা হলো। তো ন্যাচারালি এই তোমার পেন ড্রাইভ, তারপরে সিডি, ডিভিডি ইত্যাদি করে এই 2000 রানার বলে একটা ব্যাপার ছিল, সে দৌড়ে গিয়ে দিয়ে আসবে, কিন্তু তারপর আর ওই ব্যাপারটা নেই, মানে তখন বিশেষ করে করোনার সময় আরো বসে এই করে দিচ্ছি, চলে গল্প শেষ। হ্যাঁ, ন্যাচারালি, এবং এই ডিজিটাল হওয়ার ফলে বহু লোকের চাকরি যায়। কৌশিক গাঙ্গুলির একটা ছবি আছে এটা নিয়ে, সেখানে পরাণ বন্দ্যোপাধ্যায় অরুণ গুহ বলে একটা ক্যারেক্টার করেছিলেন, তাতে বলেছিলেন একটা সিনেমা চিৎকার করে আছে। হ্যাঁ, ডিজিটাল হওয়ার পরে কি কি ক্ষতি হচ্ছে, কি কি লাভ হচ্ছে, সেগুলো দেখতে গিয়ে দেখা যাচ্ছে প্রিন্ট অবসোলেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, না আমার এই মুহূর্তে ওই একটা হল নিয়ে সিনেমা হল হতে পারে, হতেই পারে। তবে সেই জিনিসটা এই যে একটা রূপান্তর, নিঃশব্দ রূপান্তর ঘটে গেল, সেইটা ডিজিটাল বিপ্লব মানে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের ফলেই ঘটে গেল আর কি বলে আমার। আমি এই প্রসঙ্গে একটা কথা বলবো, ইদানিং আমরা দেখি যে সমস্ত নতুন যে সিনেমাগুলো আসছে, তার হিরো হিরোইনরা বা আরো যারা থাকে কাস্টে সবাই মিলে প্রিমিয়ারে যান, হ্যাঁ, এবং প্রচার করেন ছবি বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরে, এবং তারা বলেন যে ছবিটা যেন তারা হলে গিয়ে মানে আমরা দর্শকরা যেন হলে গিয়ে দেখি। এবং আমরা এখন যেটা দেখতে পাই, হলে মানুষের দেখার সংখ্যাটা একটু হলেও কমছে আগের তুলনায়, যেহেতু মানুষ এখন ভাবে যে আমি হলে নাকি আমি ওটিটিতে যখন আসবে আমি দেখে নেব। এবং সেই ক্ষেত্রে কি এই মাল্টিপ্লেক্সগুলো যে সমস্ত টিকিটের যে চার্জ, সেটা কি এফেক্ট করছে? কারণ অনেকের মুখে আমি শুনেছি যে এত টাকা দিয়ে কেন দেখতে যাবো যদি সিনেমাটা ভালো না লাগে, তার থেকে বাড়িতে বসে দেখতে। এটা একটা দিক, কিন্তু আমার প্রশ্নটা ভালো। এখন সবাই গালা পার্টি করে, ওটাকেই গুরুত্ব দেয়, প্রচার করে, প্রচারটা একটা নতুন বিপণন এসে গেছে। কিন্তু ছবি যদি সত্যি ভালো হয় না, তাহলে সে করতে হয় না, ছবি চলে। উদাহরণ সহজ পাঠের গল্প, মানস মুকুল পাল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাল নবমী থেকে ভেঙে বানিয়েছিলেন। প্রডিউসার ছিল অভিজিৎ ঘোষ, এবং অভিজিৎ মানুষের বন্ধু, এবং বলেছিল যে তুই তোর মতো কর। সেই তাল নবমী দেখে মানে হই হই করে ছবি চলে। আর একটা ছবির নাম হচ্ছে দোস্ত জি, সেটাও অস্কার নমিনেশনে যায়, এবং হই হই করে এখানে তারপরে চলে। অতএব মানে কোন ছবি চলবে না, কোন ছবি চলবে, এটা রামজিরাও ইটিভিতে আমরা যখন ছিলাম, আমরা একটা মিটিংয়ে বলেছিলাম, আমি 25 বছর ধরে ছবি করে বুঝতে পারছি না কোন ছবি চলবে আর কোন ছবি চলবে না। এটা ধরো 2000 সালে বলছিলাম,
তাহলে তোমরা কি করে বলছো এই সিরিয়াল স্ক্রিপ্ট পড়ে এটা চলবে আর এটা চলবে না? যদি দুটো আলাদা মিডিয়াম, তবু মানে দর্শক হচ্ছে চঞ্চলা, তাকে বেঁধে রাখতে হবে। এবং তুমি অন্যভাবে টাকা তুলেই হলে আসছো, হ্যাঁ, নানাভাবে বিক্রি করে। দর্শক ভালো লাগে কোনটা, মানে কোনো একটা গোত্র ভালো লেগে গেল, তারপর ওই লোকে সেফলি ওই গোত্র নিয়ে খেলা করে যাবে। কিন্তু আর একটা গোত্র, আর একটা জনা যখন আসবে, ওটাকে ভেঙে পাল্টা কাউন্টার করবে, পাল্টা করবে, সেটাই পপুলার হয়ে যাবে। সেটা কোন ছবি হবে, কোন ছবি হবে না বলা মুশকিল। ধরো আমি ছবি করলাম, অনেক খেটে খুটে করলাম, পুরস্কার পেলো, আমি জানি তো খরচের দাদা আগে বিছিয়ে বিক্রি বিক্রি করে দিই, ফলে দিই, ফলে সেই চলতে এইটা বলা বড় মুশকিল। কিন্তু এখন দেব মেয়ে বহু তমুক দিয়ে করে, সবসময় সেরকম চলে এরকমটা। ওটা ধরো দেবী চৌধুরানী বহুটা পুজোর সময় রিলিজ হবে, ভিড় হবে, প্রচার হবে, কিন্তু যেই রকম হিট হওয়া উচিত সেটা সেইভাবে হয় না। যেটা বেরোনো যেটা হয়েছে, গুডি লাইন হয়েছে, বা একদম মোবাইলের ছবি সহজপাঠের গল্প হিট করেছে, সেইটা হয় না। ফলে সবসময় যেরকম গালাপাটি করলেই ছবি হিট করবে, বাকিটা করবে না তা নয়। ছবির নিজস্ব দম থাকতে হবে। যদি দম থাকে, বেলা শেষের মতো ছবি, বেলা শেষ যখন চলেছিল প্রথমবার, কেউ ভাবেনি চলবে, ইচ্ছেতে টাকা উঠেই শিবু নন্দিতার মনে হয়েছিল যে না, কম বাজারের ছবি, টাকা উঠে গেছে, আমরা মাঝারি ব্যবসা করে নিয়েছি, কেনা বেলা শেষে চলে। তারপর থেকে শিবু নন্দিতার নামে ছবি হয়, এটা অলরেডি ব্র্যান্ডে পরিণত হয়ে গেছে এবার। কিন্তু প্রথম ছবির নামে চলবে, একটা ইচ্ছে করে ছবি বানালো, আছে পারিবারিক ছবি করলো, একটু এক্সটেন্ডেড টেলিফিল্মের মতো লাগছে, এই হচ্ছে ব্যাপার, ছবি চলেছে কেমন। সেইটা সবসময় যে পার্টি করলেই হয় আর না করলে হয় না, এটা ঠিক নয়। না, আরেকটা জিনিস আমরা এখন দেখতে পাই সোশ্যাল মিডিয়ায়, যে সিনেমাগুলো চললো একদিন দুদিনে যে রিপোর্ট চলে আসে সোশ্যাল মিডিয়াতে, এখন খুব তাড়াতাড়ি চলে আসে যে এত টাকার ব্যবসা করেছে, এত টাকার ব্যবসা করেছে, তো সেটা নিয়েও আবার বিতর্ক থাকে। দুরকম তিন রকম জায়গা থেকে দেখানো হয় যে এটা সত্যি নয়, এটা সত্যি, মানে এত টাকা সত্যিই তুলতে পারে না, এটা দেখানো হচ্ছে যে এত টাকা তুলেছে। তো এই বিষয়টা কিরকম ভাবে দেখা? এটা আমি কি বলি বলো তো তোমায়, আমাদের একজন বিখ্যাত প্রডিউসার অ্যামাজন অভিযান ছবিটার বাজেট নিয়ে বলেছিল, ওটা সাধারণে প্রচলিত আছে 25 কোটির বাজেট। উনি বলেছিলেন না, বাজেটটা তার আর্ধেক, ধরে নিন 14-15 কোটি। যেভাবে প্রচার হয়েছিল সারা বিশ্ব করে, সেই প্রোডাকশন ধরে নেওয়া গেল টাকাটা তুলে ফেলেছিল, মার্জিনাল প্রফিট বা মাঝারি ব্যবসায়িক সাফল্যই না হয় করেছে, মানে 15 কোটি দিয়ে 30 কোটি হয়তো করেনি, কিন্তু 20-25 কোটি করেছে, 25 কোটি অন্তত করেছে। এবার ওরা অফিসিয়াল তো 25 বলে রেখেছে, তারপরে কিন্তু আর বলছে না যে কি দাঁড়ালো এটা তুমি কোথায় পাবে, বম্বেতে পাবে। কেমন বম্বের ছবিগুলো তুমি একদম মানে গুগলে সার্চ করলে পেয়ে যাবে কোন ছবি কত হিট করেছে। নয়তো তোর বেঙ্গল ফাইলস, ওটা সারা ভারত জুড়ে চালানোর চেষ্টা করা হচ্ছে, 6 কোটি কত উঠেছে, ছবির বাজেট প্রায় 60 কোটির কাছে হয়েছে, অর্থাৎ মুখ চুকড়ে পড়েছে। ও এবার মানে কিছু ফেক ছবি দেখিয়ে দেখাচ্ছে কত রোগ হয়েছে, আসলে হচ্ছে নাকি 20-25 কোটি টাকা নাকি উঠেছে, ওঠেনি, একদম ফ্লপ ছবি উঠবে। হ্যাঁ, তো ন্যাচারালি ছবিটা ছবির মতো হতে হবে, মানে যদি শৈল্পিক ব্যাপার থাকে তাহলে সেই ছবি কিন্তু চলবে। কারণ হীরক রাজার দেশে যদি চলেনি সেই অর্থে অবশ্যই ঠিকই চলেনি। গুবিয়ান বাঘাবাইনতে চলেছিল, গুবিয়ান বাঘাবাইন আন্তর্জাতিক রাজনীতির ছবি, হ্যাঁ, যেখানে হীরক রাজার দেশেটা ভারতের জাতীয় রাজনীতির ছবি। ফলে এই যে এইটা চলেছিল, আসলে রূপকথার একটা মায়াময় জগৎ তৈরি করেছিলেন সত্যজিৎ রায়, যেই কারণে হয়তো ছবিটা চলেছিল। এবং এদের বলতে হতো না যে এত টাকা পড়েছে, আসলে সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা যা খুশি বলে, যা খুশি, ঠিক নয়। আমার এটাই বক্তব্য। এর ফলে অনেক কিছু ভুলভাল কনসেপশন বাজারে চালু হয়ে যায়, যেটা পরবর্তীকালে দেখা গেছে যে সর্বাংশে ঠিক নয়। এবার আপনি তো সিনেমা নিয়ে গবেষণা, চলচ্চিত্র গবেষণা, তা আপনার মতে একটা হিট ছবি বা এই ছবিটা অনেকটা চলেছে বা
কি বলবো ভালো ছবি, এটা বোঝাতে কি বক্স অফিসের কত টাকা উঠলো সেটা ডিপেন্ড করে, না সেই ছবিটার মধ্যে কতটা শৈল্পিক গুণ রয়েছে, ছবির গল্প কি সেটা ডিপেন্ড করে? দেখো, ভারতবর্ষের অধিকাংশ জায়গায় হিট ফ্লপ দিয়ে ছবি বিচার হয়। মানে বম্বেতে ওরা ধরো সাউথে রেখেছি, যে ছবি ফ্লপ করে সেটা ছবি না, মানে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক ওদের মতো ছবি না। হিট করবে যেটা সেটা ফ্লপ, সেটাই ছবি। মানে 100 কোটি দিয়েছে 200 কোটি পাবো। রামোজিরা বোম্বেটে বললেন ঠিক আছে 1 কোটি টাকা দিয়েছে 2 কোটি পাবো। যেহেতু আমাদের কলিগরা ওই ছবিতে কাজ করতো তাই আমি জানি ওটা। এবার তারা 1 কোটির ছবিটা যখন মোটামুটি ধরে নাও 1.5 কোটি উঠলো, তখন যারা ওই ছবির সঙ্গে যুক্ত ছিল তারা তো চাকরি করতো, তারা বলেছিল যে আমাদের মাইনে বাড়ানো দিতে হবে। তখন তোমাদের লজ্জা করে না? 1 কোটির ছবি 25 লাখ টাকার আমি যে পাবলিসিটি করেছি, হতে পারে সেটা ইটিভিতেই অবিরত মস্ত প্রহরের কীর্তনের সংকীর্তনের মতো করে প্রমো ছেড়েছি, তো অন্য জায়গায় দিলে টাকাটা লাগতো না, ধরে না আরো 25 লাখ, ধরুন 1 কোটি 25 লাখ। 1 কোটি 25 লাখ টাকা খরচ করে যে হিডেন কস্ট দেখা যাচ্ছে, তোমরা 1 কোটি 50 তুলেছো, তোমরা বলছো এটা ছবি হিট করেছে। হ্যাঁ, রামজিরা কিন্তু দ্বিতীয়বার আর ওই বাংলা ছবি করেন, কারণ ওরা হিট ফ্লপে বিশ্বাস করে। তার মানে প্রডিউসার মুখী প্রজেক্ট হচ্ছে, বম্বেতে বলো সর্বত্র ভোজপুরি সিনেমা সব তাই, সব হিট ফ্লপে, মানে আগে থেকে গান বিক্রি করে। কিন্তু বাংলায় হয় ডিরেক্টর মুখী প্রজেক্ট, এখানে ডিরেক্টর ফিল্ম বলা হয়। কেমন? এখানে মানে অন্য জায়গায় যেমন প্রডিউসারকেই বলা হয় নির্মাতা, এখানে আর ওদের ডিরেক্টরকে বলা হয় নির্দেশক। এখানে কিন্তু ফিল্ম মেকার বলা হচ্ছে ডিরেক্টরকে, প্রডিউসারকে না। এবং ডিরেক্টর আর প্রডিউসারকে সব কিছু খোয়াতে আসেনি, ডিরেক্টরকে তো ইন্টেলেকচুয়াল হিসেবে প্রতিষ্ঠিত করতে আসেনি। তার তো একটা ব্যাপার, মানে ডিরেক্টররা পরোক্ষ দায়ে থাকা উচিত যে একটা টাকা তার ফেরত এলো। এবার হ্যাঁ, সেই প্রডিউসার পাওয়া মুশকিল যে বলবে আমি তো টাকা ফেরত চাইছি না, আপনি মনের মতো ছবি করুন। মনের মতো ছবি করতে গেল পুরস্কারও পেলো, বিতর্ক হলো, প্রচার হতো, প্রেস ভালো বললো, হয়ে রিলিজ করলো, বিটিডি ইত্যাদি হলো, পুরো টাকা ন্যাচারালি ডিরেক্টরের তো পরিচিত হয়ে গেল। প্রডিউসার যদি সহনশীল হয়ে থাকে, না ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। আদারওয়াইজ ওই ছবিটি যদি আমাদের ভাষায় ভালো ছবি হয়ে যাবে একটা, কিন্তু সেই অর্থে ব্যবসায়ী সাফল্য পেল না। আমার ঋত্বিকবাবু প্রথম মানে মেঘে ঢাকা ছাড়া যে কোনো ছবিই তাই, কিন্তু সেই ছবিগুলো আলটিমেটলি যে আমরা খারাপ ছবি বলবো। এবং সব থেকে বড় কথা কি জানো, ওই ছবি বছরের পর বছর ধরে প্রডিউসারকে টাকা জুগিয়ে এসছে। মানে ওই ছবিগুলোর মধ্যে বেশ কতগুলো ছবি প্রডিউসার ছিলেন ঋত্বিক ঘটক সঙ্গে, তো টাকা জুগিয়ে এসছে। মানে আমি ফিল্ম রাইট বিক্রি করলাম জিকে, ধরো 5 বছর এত কোটি টাকা দেবো, মিলে গেল। এবার সেইখান থেকে সোনিকে, সেখান থেকে অমুককে তমুককে, অর্থাৎ কোথায় সে কয়েক লাখের টাকা ছবি আর কোটি কোটির ওপর যাচ্ছে। ফলে ভালো ছবির কিন্তু একটা লং রান এফেক্ট আছে, আর তথাকথিত পপুলার ছবির সেই এফেক্টটা একটু কম। এবং সত্যি কথা বলতে কি, উত্তমীয় যুগের যে ছবিগুলো, ওরা তো হল কালেকশনই ছিল মেন, হল থেকেই ছবির টাকা তুলতো ওরা, ডিস্ট্রিবিউটাররা টাকা দিত। উত্তম বাবু আছেন, এবার টাকা যখন উঠতো প্রথমে পাবে ডিস্ট্রিবিউটার, তারপর এক্সিবিটার না হল মালিক, তারপর হবে প্রডিউসার। 100 টাকার 65 টাকা প্রডিউসার পেল। আর ডিস্ট্রিবিউটার যদি ইনভেস্ট করে তাহলে প্রডিউসার দেখা যায় 50 টাকা পেল, তাহলে ও তো টাকা দিয়েছে। তো ন্যাচারালি সেই ছবিগুলো নিরিখে যেগুলো হিট ছবি ছিল না, তবে যেগুলো হিট করেনি, ফ্লপ করেছে, ঋত্বিক ঘটকের ছবি সেগুলো এখন চলেছে। আর উত্তম কুমারের ছবিগুলো আবার তখন টাকা তুলে নিল, পরবর্তীকালেও টাকা তুলেছে বলেই আমার ধারণা। মানে সেই অর্থে উত্তম, হ্যাঁ, ঋত্বিক ঘটকের ছবি, সত্যজিৎ রায়ের ছবি, মৃণাল সেনের ছবি যে লেভেলে মানে ইন দি লং রান চ্যানেলগুলোর কাছ থেকে পেয়েছে বা ব্যবসা করেছে, উত্তম কুমারের ছবিগুলো সেই মানে অর্থে হয়তো সবগুলো ছবি হয়নি। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে সেই সময়ও তারা ব্যবসা করেছে, সব মিলিয়ে ব্যাপারটা প্রায় সমান সমান। মানে আপনি আপনার বক্তব্য থেকে এটাই বুঝতে পারলাম যে কোনো ছবি যদি সেই ছবিটা ভালো ছবি হয়, তাহলে সেটা আজ আমাকে ব্যবসায়িক লাভ না দিলেও একদিন
একদিন দেবে, দিতে পারে, দেওয়া উচিত, ফলে দেয়ও। হ্যাঁ, কারণ দেখুন ভালো ছবি দেখার মানুষ তো রয়েছে, এবং তারা তো দেখবে, আজ না দেখুক কাল তো দেখবে, হলে না চলুক টিভিতে দেখবে। আমাকে একজন মহিলা পরিচালক কদিন আগে বলেছেন যে বাংলা হচ্ছে সংস্কৃতির কালচার ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এখানে তো ভালো দর্শক আছে, তাই যদি হবে তাহলে ভালো ছবি ভালো চলে না কেন? আসলে বাঙালির মধ্যেও চিত্ত চাঞ্চল্য ঘটেছে, যে কারণে বাঙালি ছবি যখন দেখে, বাঙালি যখন দেখে, তারা হিন্দি ছবির গ্লসি ব্যাপারটা চায়, এবং হয়তো তারা বাংলা গল্প থেকে অন্য গল্পই চায়। যদি ইউটিউব থেকে স্প্যানিশ ছবি দেখে, কন্টেন্ট থেকে এখানে ছবিটা হলো, এরকমও চাইতে পারে। ফলে এখন এই যে এজ অফ গ্লোবালাইজেশন, এর জন্য সব মিলেমিশে একাকার। হ্যাঁ, এই যে এটা কিন্তু ঘেটে যাওয়া বলতে পারবো, মানে মিলেমিশে একাকার। ফলে বাংলা ওইভাবে আর নেই। এখন একটা বিরাট প্যান ইন্ডিয়া যেমন হয়েছে, তেমন ওভারঅল একটা ব্যাপার হয়েছে এটাকে। হ্যাঁ, ফলে সেই অর্থে কোন কনসেপ্ট কার ভালো লাগবে সেটা বলা খুব মুশকিল। তবে এরা যারা পপুলার ছবি করছেন, শহুরে মেন স্ট্রিম ভাষা ছবি করছেন যারা, অর্থাৎ ধরা যাক শ্রী মুখোপাধ্যায়, কমলেশ্বর, কৌশিক গাঙ্গুলি বা দেব বা অভিজিৎ সেন, তারা বাঙালির অনেক ব্যাপার নিয়ে, মানে কালচারের নিয়ে ছবি করছে। রঘুরা ভীষণভাবে বাঙালি, দেবী চৌধুরানী ভীষণভাবে বাঙালি, এই ধরনের বিষয় নিয়ে ছবি করছেন। সেফ খেলতে চাইছেন যাতে বাঙালি দেখে, পুজোর সময় রিলিজ করছেন, নানাবিধ প্রচার করছেন। হয়তো তারা টাকা তুলেও ফেলবে, কিন্তু যতটা ঢক্কা নিনা তারা করেন যে এত করেছি, আমরা তো হিসাব করতে পারছি না, বম্বে দেখতে পারি কিন্তু পারছি না। আমার মনে হয় না ততটা মানে করছে আর কি, যতটা ওরা বলছে। এবার আসবো এই ওটিটিতে বাংলা সিনেমা ভবিষ্যৎ। ওটিটি অ্যাকচুয়ালি কি হয়, ওটিটি ছবিটা মানে ছবি বিক্রির তো একটা ব্যাপার আছে, ছবি করে বিক্রি করে দেওয়া, তার নির্দিষ্ট নিয়ম কানুন কিছু আছে। এবারে যারা সেফ খেলতে চায়, যে সমস্ত প্রডিউসার, আমি পরিচালকের কথা বলবো না, তারা এখন ওটিটিতে দেওয়াটা প্রেফার করছে। কেন এটা বুঝতে হবে। ধরো তোমার ছবি 80 মিনিট বা 90 মিনিট বা 95 মিনিট করতে তোমার একটা খরচ লেগেছে। ধরা যাক তুমি তো ফলে দিচ্ছ না, ডাইরেক্ট দিচ্ছ, অর্থাৎ 1 কোটি টাকা খরচ লেগেছে। তার মানে আরো 50 লাখ লাগেনি, কারণ তুমি পাবলিসিটি ওটা করছো না 1 কোটি টাকা। ওটিটি তোমাকে ওই ছবি থেকে ধরো 1 কোটি 20 লাখ টাকা দিল, তোমার আর কিছু বলার নেই, কিন্তু প্রডিউসার সেফ 20 লাখ টাকা বেশি পেয়েছে, অর্থাৎ মার্জিনাল প্রফিটের তুলনায় কিছু বেশি পেয়েছে, সে ওতেই খুশি। কিন্তু ওটিটি চ্যানেলগুলো তারা ওই তোমার ছবি 1 কোটি 20 দিয়ে কিনলো বলেই ধরে নেবো, তারা যদি 2 কোটি 40 লাখ টাকা বিজনেস করে, তুমি আর কিছু বলতে পারবে না, তোমার হাত থেকে ওটা বেরিয়ে গেছে। ডিরেক্টর পাবে রেমুনারেশন, প্রডিউসার সেখান থেকে 20 লাখ টাকা এক্সট্রা পাবে, এর বেশি কিছু হবে না। বুঝতে পারছো? অর্থাৎ সেফ গেম খেলার দিকে ঝোঁক বেড়েছে। ওটিটিতে কি ধরনের ছবি হচ্ছে সেইটা দেখার একটা ব্যাপার, ট্রেন্ড বেড়েছে। এইবার সেইভাবে ছবি করা হচ্ছে, মানে একটা যারা মূল প্রফেশন যেটা, তারা তাই করছে। বুঝতে পারছো? এটা হচ্ছে ব্যাপার। আর আমরা একটা জিনিস দেখি, লক্ষ্য করি যে বিদেশি ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে বাংলা ছবি অনেক প্রশংসা করে, বাংলার কিছু ছবি, কিন্তু সেগুলো এদেশে চলে না, এদেশে সেরকম প্রশংসা পায় না, বা হলে চলছে না ঠিকঠাক। এরকম কেন? না, এইটা আমি 100% একমত নয়। আমি বরং উল্টোটাই দেখেছি, মানে পথের পাঁচালী ছবিটা যখন হয় এখানে চলেনি। হ্যাঁ, আমি অরোরায় গিয়ে দেখে এসেছি, কিন্তু যেই বিদেশ থেকে আসে ম্যাসিভ হিট, হিসাব পাল্টে গেছে। অনেক ছবি হয়েছে বিদেশি, না ওটাই বলছি যে যখন আমাদের কাছে জিনিসটা আছে, আমরা তো জিনিসটা আগে পাচ্ছি, তখন আমরা সেটা মূল্য বুঝছি না। যখন আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, এটা পুরস্কার নিয়ে আসছে, আমরা ভাবছি বাবা এটা খুব ভালো জিনিস দেখতে হবে। মানে এই ব্যাপারটা কেন হচ্ছে? মানে
তার মানে কি মানুষ ওই পুরস্কারটা পেলো, একটা জাঁকজমকপূর্ণ ব্যাপার ঘটলো, সেটার উপর নির্ভর করে সিনেমাটাকে দেখছে, সিনেমাটাকে তাহলে সে বুঝছে না? মানে সাধারণ দর্শক তো চঞ্চলা, তারা অত কিছু ভেবে ওটা দেখতে আসে না। ধরো আমি হলে ছবি দেখতে ভালোবাসি, ধরো একা যাবো, চিপস খেতে কিন্তু দেখবো, এটা আমি আমার মতো করে দেখবো ছবিটা। আমি তো সবসময় ছবি দেখি ট্যাবে এখানে শুয়ে শুয়ে, যে হলে গিয়ে দেখবো এটা ব্যাপার, ওটা আমি টিকিট কাটবো সকালে, গিয়ে ছবিটা আমি দেখবো। কোন ছবি আমি দেখবো? পয়সা দিয়ে হলে গিয়ে যে ছবি আমার দেখতে ভালো লাগে। আমি পয়সা দিয়ে এমন কিছু ছবি দেখবো না যেটা মস্তিষ্কের ব্যায়াম করতে হবে। এবং ধরো আমি, এটা আমার ব্যক্তিগত মত, যে আমি খুব দুঃখের ছবি দেখবো, কষ্টের ছবি দেখবো। যেমন তরুণ মজুমদারের নিমন্ত্রণ আমি দেখবো, আমি দেখেছি। রাজ চক্রবর্তীর চিরদিন তুমি যে আমার, আমি দেখবো না, দেখেছি। বা আমি রাজ চক্রবর্তীরই পরিণীতা আমি দেখবো না, আমি দেখেছি। ফলে যে কোনো কমেডি দেখতে পারি, যে কোনো থ্রিলার দেখতে পারি। এখন থেকে থ্রিলার খুব চলছে, ওই জন্যই তো চলছে, পয়সা দিয়ে দুঃখ কিনতে যাবে। হ্যাঁ, সেটা সেই ছবি ভালো হলো না বটে, মানে যারা ইন্টেলেকচুয়ালরা বললো না ভালো, কিন্তু আমি সাধারণ দর্শক, আমার ভালো লেগেছে। হ্যাঁ, সেটাও বোধ হয় বুঝতে হবে ডিরেক্টর, প্রডিউসার, যে দর্শক আসলে এখন যারা বলবেন দর্শকের জন্য ছবি করি না, তাদের কথা বল। কিন্তু তুমি যদি দর্শকের সঙ্গে মুখোমুখি হতে চাও, তাহলে দর্শকের কথাও তোমাকে ভাবতে হবে বই। এবার আপনার জীবনের দিকে একটুখানি মনে আছে, আপনার লেখা বই টলিউড দর্শন, টলিউড দর্শন আর হচ্ছে চলচ্চিত্র আন্দোলন, এই বই দুটোর মধ্যে আপনি মানে কি বোঝাতে চেয়েছেন একটু যদি বলেন? শোনো, দ্বিতীয় বইটা খুব সহজ, দু মলাটে যাবতীয় ফিল্ম মুভমেন্টস বোঝানো হয়। তুমি যদি পাশে সিনেমাটা পড়ো, বাংলা মিডিয়ামে যদি ধরো পড়ো, তোমাকে কতগুলো জিনিস পড়তেই হবে। হ্যাঁ, যেমন ধরো রাশিয়ান সিনেমা, জার্মান সিনেমা, হলিউড সিনেমা, নিউ জার্মান সিনেমা, তারপরে ইটালিয়ান সিনেমা, ফ্রেঞ্চ সিনেমা, ইরানিয়ান সিনেমা, এরকম প্রমুখ, সেই জাপানি সিনেমা, সেই সব যেগুলো পড়ানো হয় সব জায়গায়, সেই ছবিগুলোকে আমি ছাত্রদের উপযোগী করে লিখেছিলাম, যাতে দুই মলাটের মধ্যেই বইটা পেয়ে। আর প্রথম বইটা যেটা টলিউড দর্শন, ওই দেশ পত্রিকার বইয়ের দেশগুলো একটা ব্যাপার আছে, সেখানে সমস্ত বই, যারা যে সমস্ত বই ওখানে সমালোচনার জন্য আসে বা করে, সেই বই হিট হয়ে যায়। আমার প্রথম বইটা এই পপুলার বাংলা সিনেমা, ওই দেশ বইয়ের দেশে, সেইটা একটা ব্রিফ প্রশংসা মতো বের হয়ে যায়। প্রথম বইটাই আমার ছিল, ওই গোত্রের যতগুলো, সেইটার একটা ফল হয়তো দেখা গেছে, যার ফলে বইগুলো চলে সেগুলো দ্বিতীয় বই করতে বলেছে ইত্যাদি ইত্যাদি। এবার আপনি নতুন যারা পরিচালকরা আসছে, নতুন যারা কাজ করছে, তাদের মধ্যে তারা কি নতুন কোনো কিছু ছাপ ফেলছে, মানে নতুন কিছু কি তারা করছে, নাকি পুরোনো ধাঁচের মধ্যেই তারা আটকে রয়েছে? না, নতুন করছে, অবশ্যই করছে, নিউ আইডিয়াস, নতুন শর্ট টেকিং। কারণ আমি জানি না এটা অন্ধারে করে বলে দেওয়া ঠিক হবে কিনা, ধরে নাও আমি চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত। এবার আমাদের যা চিন্তা ভাবনা এবার এখন যেভাবে হয় একরকম নয়, আমার অবচেতনে 50, 60, 70, 80 লুকিয়ে আছে, হয়তো আমি নিজেই জানি। নিট গল্প সেটা অন্য কারণ, ওখানে আমি যেহেতু সিনেমাটোগ্রাফার, আমি মূলত একজন লেখক, সাংবাদিক, চিত্রনাট্যকার, এই গোত্রের লোক। হ্যাঁ, আমি চাইবো গল্পটা দারুণ হবে ইত্যাদি ইত্যাদি, সেটা নয় হলো। প্রেজেন্টেশনের ক্ষেত্রে নিউ জেনারেশন কিন্তু সেইভাবে করছে না, মানে অত্যন্ত স্মার্ট কাটিং হচ্ছে কোনো একটা জায়গায়, আমি হয়তো একটা কনক্লুশনে আসতে চাইছি, ওরা কিন্তু করছে না সেটা, ওরা গল্পটা মাঝামাঝি রেখে দর্শকের উঠছে দিচ্ছে, বুঝতে পারছো? এই জিনিসগুলো হচ্ছে, ফলে এই যে স্মার্ট কাটিং এর ছবি করে বেরিয়ে যাওয়া, সেটা একটা ব্যাপার। কিন্তু হ্যাঁ, তাহলে আদিত্য সেনগুপ্তের ওই আসা যাওয়ার মাঝে বা ওই গোত্রের ছবি, অঞ্জন দত্তকে কোট করে বলতে পারি যে মাঠের মধ্যে খাট, এই ধরনের ছবিগুলো আমার ঠিক ভালো লাগে। আমার সেই সব ছবি ভালো লাগে যেগুলো
একটু ক্লাসিক ঘেঁষা, একটু ট্র্যাডিশনাল ন্যারেটিভ নিয়ে পড়ে, যেটা আম দর্শকের ভালো লাগে। এইটা হচ্ছে ব্যাপার। আপনার মানে এখনকার পরিচালক বা এখন যারা চিত্রনাট্য লিখছে নতুন বা শুরু করতে চাইছে যে আমি এই ইন্ডাস্ট্রিতে আসতে চাই, চিত্রনাট্য লিখবো বা লেখালেখির সাথে যুক্ত থাকবো, তাদের থেকে কি উপদেশ দেবেন? উপদেশ কিছু দেবো না, আমার বক্তব্য হচ্ছে যদি চিত্রনাট্যই লিখতে হয়, প্রথম হচ্ছে লেখালেখিটা তোমায় করতেই হবে। তুমি গল্প, কবিতা, উপন্যাস এটা যাই লিখো, লিখতে হবে। এক। 2 নম্বর, তুমি চিত্রনাট্য লিখছো, তুমি নৃত্যনাট্য লিখছো না, ন্যাচারালি তোমাকে ফিল্মটাও বুঝতে হবে, জানতে হবে কেমন। 3 নম্বর, কোর্স করে যে পুরোটা শেখা যায় আমি জানি না, কিন্তু গাইডলাইন হয়, আমি পড়াই তো আমি জানি, তো গাইডলাইন মতো হলো। বাকিটা লিখে লিখে প্র্যাকটিসের ব্যাপার আছে। অনেকে বলেন যে তুমি নিয়ে লেখো, ফেলে রাখো, আবার দেখো, আবার লেখো। তরুণদের পক্ষে এটা করা সোজা, সময়টা আছে, আমি বলবো এটাই করা উচিত। এবার এবং সেই সঙ্গে মানুষের চরিত্র স্টাডি করা, উইটি হওয়া, মানে তুমি সিরিয়াস কথা বলছো, লোকে হাসছে, বা স্মার্ট ইন্টেলেকচুয়াল হিউমার সেন্স বেশি দিলে, এটা যেমন হতে পারে, তেমনি তুমি মানুষ চরিত্র চিনতে পারো, মানে তাকে ছবি হিসেবে তুমি লিখে ফেলছো। তোমার হয়তো কোনো একটা ঘটনা ঘটেছে, তুমি তোর পরিবারের কোনো কাকিমাকে দেখে এমন একটা চরিত্র লিখে ফেললে যেটা হিট করলো, তার মানে কি তুমি জীবন থেকে নেওয়া ওটা, হ্যাঁ, নাম কাল স্থান পাত্র চেঞ্জ করে মনের মাধুরী মিশিয়ে লিখে ফেলেছো। এইটা হচ্ছে আমার বক্তব্য। কিন্তু পড়াতে গিয়ে যেটা আমরা বলি যে একজন স্ক্রিপ্ট রাইটার শর্ট ডিভিশন করতে বাধ্য নয়। এবারে সেই ব্যক্তি যদি ডিরেক্টর হয়, তিনি যদি সিনেমাটোগ্রাফার হয়, তারই যদি গল্প হয়, তাহলে তিনি বাধ্য না হলে ওটা করতেই পারে। তিনি আবার যদি এডিটার, বুঝতে পারছো? ফলে এখন অনেকেই বলে ক্লাসরুম সিচুয়েশনে আমরা বলি যে শর্ট ডিভিশন করে চলে যেতে, কিন্তু যারা সত্যিকারের পরিচালক, মাস্টার পরিচালক, তারা না অন স্পট, মানে অন স্পটই এটা করতে পারে। তুমি লিখেছো শর্ট ডিভিশনটা, এবার ক্যামেরাম্যানের সঙ্গে আমি ডিরেক্টর করে দেবো, এডিটিং করো, তাই আমি এডিটিং করাকে ছেড়ে গেও দেখি। ফলে সেটা অবশ্য অন্যরকম সমস্যা হয়, কিন্তু মোটামুটি এই জিনিসগুলোর দিকে একটু লক্ষ্য রাখতে হবে। একটু অর্গানাইজড হইতে করতে পারলে ভালো হয়, করতে পারলে ভালো হয়, ছবি দেখতে পারলে ভালো হয়, এবং লেগে থেকে চেষ্টা করতে পারবে, তবেই সে একদিন সফল হয়ে যাবে। যে কোনো বয়সেই স্বপ্নটাকে দেখতে হবে, পুষতে হবে, চাষ করতে হবে। আমরা সকলেই চাষা, কেউ আগে ফল পাবো, কেউ পরে ফল পাবো, ফল নাও হতে পারে। চাষ করাটা ছাড়লে চলবে না। এবং স্বপ্নটা এমন নয় যে তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্নকে এটাই যেরকম ঘুমোতে দেয়। তো এই লম্বা আমাদের যে পডকাস্টগুলো, ইন্টারভিউগুলো শুরুতে শুনলাম যে আপনি শেখান, আপনি শিক্ষকতা করেন। তো আমরা জানি যে একটা কোর্স হয় সরকারের তরফ থেকে, ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স, তো সেখানে আপনি ফ্যাকাল্টি হিসেবে রয়েছেন। তো আমি এটাই জিজ্ঞাসা করবো যে এই কোর্সটা করে কি উপযোগী হতে পারে একটা মানুষের পক্ষে? দেখো, প্রথম কথা বলি, এই কোর্সটা করে কেউ চাকরি পাবে, ঠিক আছে, যদিও পেয়েছে এরকম উদাহরণ আছে, কিন্তু এই কোর্সটা মূলত তৈরি হয় পরিচালক করার জন্য, ভালো দর্শক তৈরি করার জন্য, হাউ টু অ্যাপ্রিসিয়েট এ ফিল্ম। কারণ তোমাকে 1 মাস বা 2 মাস যে টাইমটা হবে, 7 দিন যাই হোক না কেন, এখন 1 মাসের হচ্ছে, চলচ্চিত্রের বেসিক জিনিসগুলো দেখিয়ে দেওয়া বা ইন্টারাকশন করানো। আমি পড়ানো কথাটা বলছি, তুমি হয়তো অধিকাংশই ভুলেও যেতে পারো, কিন্তু কিছুতে মনে থাকবে, তাতে তোমার যদি ইন্টারেস্ট হয়, তুমি যদি আরো ছবি দেখো, ইউটিউবের মাধ্যমে দেখার এখন প্রচুর সুযোগ আছে, এবং যে আরো পড়াশোনা করো ফিল্ম নিয়ে, সেটাই হচ্ছে আমাদের সার্থকতা। 1, 2, তুমি ধরো রিসার্চ করবে, ফিল্ম রিভিউ করবে, লেখালেখি করবে, এই কোর্সটা তোমার উপযোগী হবে, প্লাস বহু মানুষের সঙ্গে পরিচয় হবে।
যারা এই ধরনের কাজ করে বা করবে বা করেছে, তাদের মাধ্যমে তুমি তোমার ভালোবাসার জায়গা যদি থাকে, কারণ এই ধরনের লোককে যারা ভালোবাসে না, জোর করে করে না, তো যদি থাকে তুমি সেটা আরো উপকৃত হতে পারো। তারপর ধরো কোনো একদিন সুযোগ এলো, তুমি স্ক্রিপ্ট লিখে কোথাও কি অ্যাক্টিং করলে কোথাও, কেমন, এটা প্রফেশনালি নেবে সেই যে ডিটারমাইন্ড যে এই কোর্সটাই একদিন আমি মানে এইখান থেকে যা শিখলাম সেটা দিয়ে আমার পরবর্তী কালে এই ধরনের কাজ আমি করব, সে চেষ্টা করবে, লেগে থাকবে, লড়াই করবে, হয়তো একদিন হবে। এখন যেহেতু শর্ট ফিল্ম প্রচুর করছে লোকজন আর কি, সেই কারণে এটাও হতে পারে যে এই কোর্সটা করার পরে কেউ মোবাইলে ছবি তুললো, ডকুমেন্টারি তুললো, ছবি তুললো, ফেস্টিভ্যালে গুলো পেলো, সে তো বলবে এই কোর্সটা করেই আমার প্রথম এনকারেজড হয়েছিলাম চলচ্চিত্র সম্পর্কে। ফলে এই ধরনের উপকার হতেই পারে ছাত্রদের বা ছাত্রীদের। খুব ভালো লাগলো এই সমস্ত আলোচনা করে, অনেক সমৃদ্ধ হলাম। এবার একটা র্যাপিড ফায়ার রাউন্ড রয়েছে, একদম লাস্ট সেগমেন্টে চলে এসেছি। আমি তো একটা প্রশ্ন করবো, সেই প্রশ্নগুলো এক কথা উত্তর দেবো। উত্তর না দেওয়ার অধিকারও তো আমার আছে, নো কমেন্ট করে বেরিয়ে যাওয়ার কারণ আছে। উত্তম কুমার না সমুদ্র চট্টোপাধ্যায়? উত্তম। আপনার মতে বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি আইকনিক জুটি কারা? উত্তম সুমিত্র। এক কথায় বাংলা সিনেমার সোনালী যুগ কোন দশক? 60 দশক। 60 দশক। সত্যজিৎ রায় না ঋত্বিক রোশন? এটা বলা আমার পক্ষে কঠিন, তবু মনে হয় সত্যজিৎ রায়, কারণ আমি ফেলুদা ভক্ত, সত্যজিৎ রায়ের ছবি আমি খুব পছন্দ করি। আপনার প্রিয় বাংলা ছবির কোনো গান? কোনো গান? দেখো রে নয়ন মেলে জগতের কি বাহার। কোন ছবি? কোন ছবি? গুটিগাইন বাবা। প্রিয় বাংলার সিনেমার ভিলেন? মানে যে ভিলেনকে বলবো ভিলেনদের মধ্যে বেস্ট, তাই তো? বা চরিত্র? হ্যাঁ চরিত্র, অবশ্যই চরিত্র। উৎপল দত্ত। কোন চরিত্র? মোগলনাথ মেঘরাজ। চলচ্চিত্র আন্দোলন লেখার সময় কোনো পরিচালক বা কোনো চলচ্চিত্র জগতের ব্যক্তিত্ব কি আপনাকে অনুপ্রাণিত করেছিল? ঠিক নয় সেরকম, আমি একটা ইনস্টিটিউটে পড়াই, সেখানে যিনি দায়িত্বে আছেন তিনি বই লেখেন, আমার সঙ্গে তার সিনেমা নিয়ে আলোচনা হয়, উনি উৎসাহ দেন। উৎসাহ পাওয়ার অনেক পরে আমি লিখি, কারণ প্রথম বই টলিউড দর্শন আগে বেরিয়েছে, এবং দ্বিতীয়বার উৎসাহ দেন ওই ভদ্রলোককে তো দেখে উৎসাহ পেয়েছি আমার প্রকাশক বঙ্গীয় সাহিত্য সংসদ দেবাশিস ভট্টাচার্য। তিনি বলেন যে আমরা একটা ইজম নিয়ে বই বার করতে চাই, মানে সাহিত্যের ইজম, ধরা যাক সুরিয়ালিজম, হ্যাঁ, তারপরে সাহিত্যের যে নানা রকম ইজমগুলো হয় তেমনি নাটকেও হয়, তেমনি চলচ্চিত্র। সাহিত্যের যারা অধ্যাপক, যারা নাটক পড়ান, যারা চলচ্চিত্র আমি পড়াই, সেইভাবে ভাগ করে দেওয়া হয়। আমার বইটা ছিল চলচ্চিত্র আন্দোলন, ওদের হয়তো সাহিত্য আন্দোলন নিয়ে, হাংরি জেনারেশন ইত্যাদি ইত্যাদি। কেমন? আচ্ছা, আপনার এখনো অবধি শ্রেষ্ঠ অ্যাচিভমেন্ট কি? এখনো পর্যন্ত শ্রেষ্ঠ অ্যাচিভমেন্ট কি? সত্যি কথা বলতে কি, বলিউড ছবিতে কাজ করা, সেখানে আমি স্টোরি ডিজাইন, যে চরিত্র মানে গল্পের যে কাহিনী বিন্যাস, সেটা করছি। আর আপনি যে অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন আমরা জানি, তো সেইগুলোর মধ্যে কোনটি আপনার মানে সবচেয়ে কাছে, তো আপনার মনে হয়েছে যে এই অ্যাওয়ার্ডটি, মানে প্রত্যেকটি অ্যাওয়ার্ডের পিছনে একটা করে গল্প থাকে, যারা অ্যাওয়ার্ড পাচ্ছেন এবং যারা দিচ্ছেন তাদের মধ্যে একটা থাকে যে এনাকে কেন অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে, অনেক কিছু ব্যাপার থাকে, জুরি বোর্ড থাকে। এবার আপনি যখন পেয়ে গেলেন, তো সব থেকে আপনার এতগুলো অ্যাওয়ার্ডের মধ্যে কোনটা সব থেকে বেশি কাছে? প্রথমটা আমি বলবো যে দেখো, সব থেকে যেহেতু বলেছো, আমি বলতে পারি যে ইস্ট বেঙ্গল ক্লাব
2 বছর আগে ইস্ট বেঙ্গল ক্লাবের ফ্র্যাঞ্চাইজি নিয়ে আসে, তারা একটা ইয়ে করেছিল। এই যে আপনি এতগুলো অ্যাওয়ার্ড পেয়েছেন, তো বিভিন্ন জায়গা থেকে পেয়েছেন, তো আমার বক্তব্য এটাই যে বিভিন্ন মানুষ মানে আপনারা যারা আপনাকে অ্যাওয়ার্ড দিয়েছে, জুরি বোর্ড নিয়েছে বা কোনো একটা সংস্থা দিয়েছে, তো তাদের একটা মতামত ছিল, তারা আপনাকে বেস্ট মনে করেছে, সেই কারণে আপনাকে অ্যাওয়ার্ড দিয়েছে। এবার এই অ্যাওয়ার্ডগুলোর মাঝখানে আপনার কোন অ্যাওয়ার্ডটাকে সবথেকে কাছে প্রিয় মনে হয়? সব থেকে কাছে যেটা জাস্ট গত মাসেই আর কি ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজে সহ বেশ কতগুলো জায়গায় চলচ্চিত্র উৎসব হয়েছিল। আমি সেই উৎসবের কমিটির মধ্যে ছিলাম, কিন্তু এটা খুব সারপ্রাইজ, মানে আলোচনা চক্রেও আমি ছিলাম, বিশেষ দায়িত্বেও ছিলাম। ওরা আমাকে এই অ্যাওয়ার্ডটি দেয় যে চলচ্চিত্র গবেষক, চিত্রনাট্যকার, লেখক, সাংবাদিক হিসেবে এই অ্যাওয়ার্ডটি আমাকে দেয়। কিন্তু এই কারণেই সেটাকে আমি কাছে বলবো, এই যাবৎকালের মধ্যে যেহেতু ঘটনাচক্রে আমি ছিলাম ওই কলেজের প্রাক্তন ছাত্র, অনেক বছর আগে আমি নাটকে ফার্স্ট, ডিবেটে ফার্স্ট, এক্সটেম্পোরে ফার্স্ট হয়ে তৎকালীন রাজ্যের মন্ত্রী প্রশান্ত সুরের কাছ থেকে পুরস্কার নিয়েছিলাম। তার একটা 35, 40, 36 বছর পর আবার ওটা ফেরত এলো, অ্যাওয়ার্ড ওই কলেজ থেকে পেলাম। শুধু এখন আমাদের জেনারেশনের কেউ নেই, কোনো টিচার নেই, কোনো স্টুডেন্ট নেই, সম্পূর্ণ অন্য হয়ে গেছে কলেজ। আমার মনে হলো যে আমি একা নিচ্ছি, কিন্তু এই কলেজেই মানে আবার সেইভাবেই এটা হলো আর কি। মানে ব্যাপারটা এরকম হলো যে আজকে ওইখানটায় সে পুরোনো মানুষগুলো নেই, শুধু কলেজটা আছে আর আমি আছি। যেমন সেদিনকেও ছিলাম, কলেজটা আমি ছিলাম, তার সাথে পুরোনো মানুষ আছে। হ্যাঁ, এটা পুরোনো মানুষগুলো আর নেই, সময়টা আমি অতিক্রম করে এসেছি। ফলে নতুনভাবে যখন তৈরি হলো অ্যাওয়ার্ডটি নিয়ে আমি বলেছিলাম যে আসলে এই কলেজের প্রাক্তন ছাত্র আমি, এটা আমার কাছে গর্বেরও বিষয়। তাই অন্য অ্যাওয়ার্ডের এটা অনেক বেশি আকর্ষণীয় আমার কাছে। আচ্ছা, আপন। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্নে আসছি, ব্যবসায়িক দিক থেকে সবচেয়ে বড় হিট কোন বাংলা ছবি এখনো? হিট সব থেকে বড় হিট, সব থেকে 2-3টে যদি বলা যায়, ব্যবসায়িক দিক থেকে হিট হচ্ছে গুপি গাইন বাঘাবাইন, শত্রু, বেদের মেয়ে এবং সাম্প্রতিক কালের ছবি বেলা শেষে। এই 3-4টে ছবি সত্যিই হিট। ওটিটি না সিঙ্গেল স্ক্রিন? আগামী 10 বছরে বাংলা সিনেমার ভাগ্য এক সপ্তাহে আজকের আড্ডা এটুকু না, অনেকটাই দীর্ঘ হলো এবং আশা করি আপনাদের খুবই ভালো লাগলো। সিনেমা জগৎ সম্পর্কে অনেক অনেক জ্ঞান আমরা অর্জন করলাম আজকে ওনার থেকে। শ্রী প্রসেনজিৎ মজুমদারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অমূল্য সময় দেওয়ার জন্য। আমি দর্শকদের জন্য কিছু বলতে চাই। আমি এই চ্যানেলের স্বীকৃতি কামনা করি এবং যাতে বহু মানুষের কাছে ছড়িয়ে যায়, আরও ভালো ভালো সেলিব্রিটি এবং তাদের ইন্টারভিউ হয়, আমি সেইটা কামনা করি। এবং দর্শকরা যাতে এই চ্যানেল দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন এবং ভিউয়ার্স হিসেবে তাদের মতামত দেন, এটা আমি সবসময় চাই।